গুড মর্নিং স্টুডেন্টস। সো আজকে আমরা সোশ্যাল একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি অ্যান্ড দিস ইজ ফ্রম ইয়োর হিস্ট্রি পার্ট। তো সো আর এটা হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 9। সো স্টুডেন্টস, প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা যতটুকু হিস্ট্রির উপর পড়েছি, ফ্রম দ্যাট উই কেম টু নো দ্যাট 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এক সামুদ্রিক পথ আবিষ্কার করেছিলেন। আর তারপর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বিভিন্ন সময়ে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের স্বার্থেই প্রথমত ভারতবর্ষে আসা যাওয়া শুরু করে। তারপরে তারা ধীরে ধীরে ভারতে ব্যবসা থাকতেও শুরু করেছিল। আর ধীরে ধীরে থাকতে থাকতে তারা শুধু একমাত্র ভারতের ব্যবসা বাণিজ্য নয়, তারা সব দিকে অর্থনৈতিক প্রশাসনিক সব ক্ষেত্রেই ভারতীয় সমাজে হস্তক্ষেপ করা শুরু করে। আর এই ভারতবর্ষের ইংরেজ শক্তি উত্থাপন জাস্ট একদিনে হয়ে যায়নি, এটা একটা অনেকটা বছরের ইতিহাস। সেই সময়ে ভারতীয় শাসকদের ঘরোয়া কোন্দল এবং তাদের মধ্যে থাকা যেসব দুর্বলতা ছিল, সেই দুর্বলতার সুযোগ নিয়েই ইংরেজরা ভারতবর্ষে রাজনৈতিক দিকে প্রবেশ করতে পেরেছিল। অর্থাৎ আমাদের ভারতের পুরাতন রাজা মহারাজা তাদের রাজনৈতিক দুর্বলতা বা অযোগ্যতাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইন্ডিয়াতে প্রবেশ করা। কিন্তু তারা অনেক বছর ভারতে শাসন করেন, কিন্তু তারপর সাথে অনেক বছর তাদের ধীরে ধীরে তাদের কূটনীতি বা তাদের যে নীতিগুলো ভারতবাসীদের স্বার্থের বিপক্ষে ছিল, সেগুলো দেখে দেখে ভারতীয়রা এক বিদ্রোহের আরম্ভ করে। আর যা প্রথম বিদ্রোহ যে ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে করেছিল সেটা ছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। এই বিদ্রোহকে আমরা সিপাহী বিদ্রোহ বলে নামেও জানি। আর এটি তোমাদের চ্যাপ্টার 9-এ দেওয়া আছে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ মানে কৃষক সিপাহী বিদ্রোহ। অ্যাকচুয়ালি ইংরেজরা যেসব নীতি গ্রহণ করেছিলেন তা ভারতীয় সমাজে প্রত্যেকটি শ্রেণীর লোকের জন্য এক ক্ষতি মানে টেনে এনেছিল, যার জন্য ধীরে ধীরে ভারতবাসীরা তাদের প্রতি অক্ষুণ্ণ হয় এবং তারা বিদ্রোহের পথ বেছে নেয়। তো এই প্রথম যে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে, প্রথমেই আমরা সেই বিদ্রোহের কিছু কারণ আলোচনা করতে যাচ্ছি। তার মধ্যে সবচেয়ে প্রথম কারণটি হলো অর্থনৈতিক কারণ। আমরা সকলেই জানি যে আমাদের দেশ একটি কৃষিপ্রধান দেশ। আর প্রাক ইংরেজি যুগে মানে ইংরেজরা আসার আগে ভারতবর্ষে কৃষিটাই প্রধান ছিল। তাছাড়া কিছু কিছু ক্ষুদ্র কুটির শিল্প ছিল, যার দ্বারা ছোট ছোট গ্রামগুলো স্বাবলম্বী হয়ে উঠেছিল। কিন্তু ইংরেজরা ভারতবর্ষে আসার পর ভারতের এই অর্থনৈতিক দিকটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। 1757 সনে এক পলাশী যুদ্ধের পর ইংল্যান্ডে এক শিল্প বিপ্লব হয়, যার পর বিশেষ করে অষ্টাদশ শতকের দ্বিতীয় অংশে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা তারা তাদের ঔপনিবেশিক নীতিগুলো সম্পূর্ণরূপে ঘাঁটি গেড়ে নেয়। ভারতবর্ষের ঔপনিবেশিক নীতি বলতে তারা যখন কোনো মানুষ ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কারণে দল বেঁধে বিদেশে স্থায়ীভাবে বসবাস করে, তাকে আমরা ঔপনিবেশিক নীতি বলি। তো ইংরেজরাও দল বেঁধে প্রথমত ব্যবসা বাণিজ্যের স্বার্থে এবং পরে তারা রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে তারা ভারতবর্ষে এসে বসবাস করা আরম্ভ করেছিল। আর তারা ধীরে ধীরে তাদের এই ঔপনিবেশিক নীতিগুলো ভারতবর্ষের উপর প্রচার করে। তো এই শিল্প বিপ্লবের পর ইংরেজরা কী করলো, যেহেতু আমাদের ভারতবর্ষে কাঁচামাল যথেষ্ট কম টাকায় কেনা যায়, তো তারা ভারত থেকে কাঁচামাল রপ্তানি বিদেশে পাঠাতো এবং সেখান থেকে
সামগ্রী এনে সেখানে তৈরি মানে বিদেশি সামগ্রী এনে ভারতবর্ষের বাজার তারা ভরে দিত। তার জন্য কি হলো, ভারতবর্ষের যারা কুটির শিল্প করতো, ক্ষুদ্র শিল্প করতো, ছোটো মোটো ব্যবসা করতো, তাদের ব্যবসাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আর সম্পূর্ণ বাজারটা, ভারতবর্ষের সম্পূর্ণ বাজারটা ইংরেজদের কবলে চলে যায়, যার জন্য ছোট ছোট ব্যবসায়ীদের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়া যারা কৃষক ছিলেন তাদের ভূমি রাজস্বে এক ব্যাপক পরিবর্তন ঘটে। তাদের অনেকটা তাদের খেতিবাতির উপর বা তাদের খেতি জমির উপর অনেকটা কর আরোপ করা হলো, যার জন্য তারা এক সম্মুখীন হলো। তাছাড়াও সেই সময় সমাজে অনেক মধ্যস্বত্বভোগী বা দালাল বা মহাজনদের কূটনীতি আরম্ভ হলো এবং তাদের কূটনীতির শিকার হলো অনেক নিরীহ কৃষকরা, যার ফলে কৃষকরা কি হলো, তারা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনেই তারা ঋণের ভেতর পড়ে থাকলো। আর সেটা ছিল ভারতবর্ষের অর্থনৈতিক মানে ইংরেজদের বিরুদ্ধে বিক্ষোভের প্রথম বা মেন অর্থনৈতিক কারণ। তারপর আসলো কিছু সামাজিক কারণ। ইংরেজদের জন্য ভারতবর্ষে শুধু যে গরিব দুঃখীরাই প্রভাব পড়েছিল সেটা নয়, তারা সব শ্রেণী, অভিজাত শ্রেণী, সাধারণ শ্রেণী আর গরিব ব্যক্তিদের তো সংকট হয়েছিল, মানে সব শ্রেণীর মানুষরাই তাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর তাদের মধ্যে ইংরেজদের মধ্যে একটা জাতাভিমান ছিল, যার জন্য অনেক শিক্ষিত ব্যক্তিরাও, যারা ভারতীয় উচ্চপদস্থ সরকারি পদে চাকরি করতেন, তারাও নিজস্ব চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। মোটমাট কথা, কোম্পানি সরকারের ঔপনিবেশিক অর্থনীতির প্রয়োজনে ভারতীয় সমাজে আধুনিকীকরণে আগ্রহী হয়ে পড়ে। মানে তারা যখন তাদের ঔপনিবেশিক নীতি ভারতবর্ষে প্রচলন করলো, তখন তাদের জন্য একটা নতুন ভারতীয় সমাজে এক নতুন আধুনিকীকরণের প্রয়োজন হলো ইংরেজদের। আর সেই আধুনিকীকরণ করতে গিয়ে তারা সমাজে অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। আর সমাজে প্রচলিত ধ্যান ধারণা, মতাদর্শ বা নৈতিক মূল্যবোধ যা ছিল সেগুলো ধীরে ধীরে তারা পরিবর্তন করার চেষ্টা করে, যার থেকে সকল শ্রেণীর লোকেরাই তাদের প্রতি এক ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাছাড়া তারপর আসলো রাজনৈতিক। তো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখতে গেলে কোম্পানি সরকার এক সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন এবং এই নীতির পিছনে তখনকার গভর্নর জেনারেল লর্ড ডালহাউসির নীতিগুলো বেশ উল্লেখনীয় ছিল। তিনি এক নীতি প্রয়োগ করেছিলেন যার নাম ছিল সত্যবিলোপ নীতি। মানে আগেরকার দিনে যখন নিয়ম ছিল যে রাজা মারা গেলে ওনার ছেলে বা তারপরে ওনার নাতি মানে শাসনভার গ্রহণ করবেন, কিন্তু আর যে রাজার কোনো নিজস্ব সন্তান থাকবে না, উনি কোনো কাউকে দত্তকপুত্র হিসেবে নির্বাচিত করে তার পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করতেন। কিন্তু লর্ড ডালহৌসি এমন একটা নীতি করলো যে কোনো দত্তকপুত্রই শাসনভার গ্রহণ করতে পারবে না, আর যেই রাজ্যে পরবর্তী কোনো ছেলে বা পরবর্তী কোনো শাসক থাকবে না, উত্তরাধিকার থাকবে না, সে রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে। যা এই নীতিটা ভারতীয়দের জন্য একদমই গ্রহণযোগ্য ছিল না এবং তাদের মনে তাদের ভবিষ্যৎ নিয়ে এক আশঙ্কা, ভয় বা সন্দেহের সৃষ্টি হয়। আর তাছাড়া দিনের কালে লর্ড ডালহাউসি আমাদের মুঘল সম্রাট, সে সময় মুঘল সম্রাট এক যথেষ্ট সম্প্রতিশালী সাম্রাজ্য ছিল। এই মুঘল সম্রাটের অস্তিত্ব সম্পূর্ণরূপে নাশ করার জন্য অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তো তার থেকেই এসব কিছু কিছু কারণে কিছু কিছু রাজনৈতিক দিক থেকে মানুষ অসন্তুষ্ট হওয়া শুরু হলো তাদের রাজনৈতিক নীতিগুলো দেখে। আর তার থেকে মানুষের মনে এক ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার আশা জেগে উঠল। তো স্টুডেন্ট, আজকে আমরা এই তিনটা বিদ্রোহের তিনটি কারণে আলোচনা করলাম, বাকিগুলো আমরা পরে করব। তাছাড়া এই তিনটা পয়েন্টের উপরে বেস করে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো আজকে তোমরা দেখতে পারো। তো প্রথম কোয়েশ্চেনটা হলো, ঔপনিবেশিক নীতি কী? মানুষ ব্যবসা বাণিজ্য বা অন্য কারণে দল বেঁধে বিদেশে স্থায়ীভাবে বাস করার ব্যবস্থাকে উপনিবেশ বলা হয়। উপনিবেশের সঙ্গে সংযুক্ত রাজনৈতিক বা অর্থনৈতিক নীতিকে ঔপনিবেশিক নীতি বলা হয়। নেক্সট, কখন থেকে ভারতবর্ষ সম্পূর্ণরূপে ইংরেজ উপনিবেশ পরিণত হয়? উত্তর হবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে। তারপর কোন গভর্নর জেনারেলের শাসনকালে একাংশ দেশীয় রাজার রাজকীয় মর্যাদা, উপাধি, পেনশন ইত্যাদি কেড়ে নেওয়া হয়েছিল? সেটা হলো গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির শাসনকালে।
তো এই কয়েকটাই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল এতটুকুর মধ্যে, তো আজকে এই কয়েকটাই দেওয়া হলো। আর বাকি নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, আর বাকি কোয়েশ্চেন আনসারগুলো তখনই দেওয়া হবে। আর আজকে যতটুকু দিলাম ততটুকু তোমরা বুঝে নিও, আর এই কোয়েশ্চেনগুলো টুকে নিও, নেক্সট ক্লাসে সেগুলো আমি চেক করে দেব। থ্যাংক ইউ।